আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিঁদুর টু, মানে অপারেশন সিঁদুর ওয়ান ওয়ান হয়েছিল, এবার টু হবার আগে পাকিস্তান ছেড়ে দলে দলে পালাতে আরম্ভ করলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি যারা এতদিন পাকিস্তানে ব্যবসা করছিল, তারা সব একে একে পাততাড়ি গোটাচ্ছে। এদের মধ্যে যেমন রয়েছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, তেমন রয়েছে জিলেট, শেল, মারুতি, তারপর আপনার আচ্ছা অ্যামাজন, আচ্ছা তারপর রেডমি, আরো আরো বহু কোম্পানি আছে। তারা সব পাততাড়ি গোটাতে লেগে গেছে, কারণ তারা বুঝে গেছে যে যে কোনো দিন যে কোনো সময় হামলা হবে, এবং হামলা এবারে যা ভারত বলেছে একেবারে বিধ্বস্ত করে ছেড়ে দেবে। ফলে তাদের যে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে, সেই বিনিয়োগকে যত তাড়াতাড়ি পারছে তুলে নিয়ে, এখন তো ফ্যাক্টরি তো বন্ধ করে দিয়েছে, আর এখন বিনিয়োগটা কোনো রকমে হ্যান্ড ওভার করে দিয়ে, যে লোকাল যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলোকে হ্যান্ড ওভার করে দিয়ে তারা চলে আসার চেষ্টা করছে। যেমন শেল অলরেডি পাকিস্তান পেট্রোলিয়ামকে অলরেডি যেমন বেচে দিয়েছে, খুব কম দামে বেচে দিয়েছে, বেচে দিয়ে বাত্তারি গুটিয়ে নিয়েছে। কারণ শেলকে বলা হয়েছিল, পাকিস্তান ঠক মেরেছিল যে শেল হচ্ছে আমাদের এখানে আসুক, আমাদের এখানে এলে পরে এত পেট্রোল এবং ডিজেল গ্যাস রয়েছে, সেখানে গিয়ে তারা একবারে লাভের মুখ দেখবে। তারা 3 মাস ধরে এদিক ওদিক খনন টনন করে তারপরে দেখলো এখানে কিছু নেই, পুরোটাই হচ্ছে গিয়ে একেবারে মিথ্যের ঝুড়ি। ফলে তারা পাততাড়ি যখন গোটাচ্ছে, সেই সময়তে তখন পাকিস্তানি একটা পেট্রোলিয়াম কোম্পানি বলে যে আমরা তার ডিস্ট্রিবিউটার, তারা বলে যে আমরা কম দামে কিনবো। সেল তাহলে একদম কম দামে বেঁচে দিয়ে চলে এসছে। আর জিলেট ফিলেট কি করছে, জিলেট তারপরে আপনার প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, এদের যে সমস্ত প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো এখন কেনার মতো লোক নেই, কারণ পাকিস্তানের মানুষের হাতে এখন টাকা নেই। তাদের কাছে এখন মানে অর্থটা এখন বড় ব্যাপার, কারণ ব্যবসা পাতি সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। আর যারা যারা রয়েছে তারা তারা ব্যবসা মতো বন্ধ করে দিয়ে যে যার মতো দেশে ফিরে যাচ্ছে। কারণ ইউএস গভর্নমেন্ট গোপনে একটা খবর দিয়েছে যে বড় হামলা হতে পারে, তোমরা সবাই নিরাপদে থাকো। এটা ইউএস এমবেসি মারফত মানে এই সমস্ত যারা উদ্যোক্তা আছে তাদের কাছে খবর গেছে। ফলে তারা আর দেরি না করে তারা এখন সমস্ত পালাবার জোগাড় করছে। পাকিস্তান তো একেই তো আপনার শেষ হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা পুরো ডুবে গিয়েছে। তার মধ্যে যদি এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যদি চলে যায়, তাহলে পাকিস্তানের রইলটা কি? এখন পাকিস্তানের যে মারুতি কোম্পানি, কিন্তু মারুতি ওখানে গাড়ি ম্যানুফ্যাকচার করে না। মারুতি কিন্তু শুধু বাইরে থেকে পার্টস গুলো আনিয়ে ওখানে অ্যাসেম্বল করে বাজারে ছেড়ে দেয়। সেই অ্যাসেম্বল করার যে এটা রয়েছে, ইউনিটটা রয়েছে, সেই ইউনিটটা পর্যন্ত ওরা রাখছে না। অ্যাসেম্বল করার ইউনিটটা একটা লোকাল ছোট কোম্পানিকে দিয়ে চলে এসছে। যেমন ইয়ামা, গোটা প্ল্যান শুদ্ধ ইয়ামা একদম চলে এসছে। ওটা ভারত থেকে আমরা সাপ্লাই করে দেবো, না কি করে সাপ্লাই করবেন, না আমরা দুবাই হয়ে সাপ্লাই করে দেবো। ফলে একে একে নিবিছে তারা দল। তার মানে বোঝাই যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা পালাতে চাইছে। তাহলে কি খুব নিকট সন্নিকট যাকে বলে আক্রমণটা হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর অনেকে আমায় গতকালকে ভিডিওতে আমায় লিখেছেন যে আপনি এরকম আগাম বলছেন কেন, তারপরে সরি এইসব রাষ্ট্রীয় ব্যাপার আপনি যদি আগাম বলে দেন। দেখুন, যেখানে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দেন, সেনাপ্রধান হুঁশিয়ারি দেন, বায়ুসেনা প্রধান হুঁশিয়ারি দেন, নৌসেনা প্রধান এখন শ্রীলঙ্কায় আছেন, তিনি ফিরে এলে পরে তিনিও হুঁশিয়ারি দেবেন। আপনারা ন্যাশনাল টিভি গুলো দেখুন আমাদের, আমি তো তবু বলেছি হামলা হবে বাংলাদেশে, এরা দেখাচ্ছে রিপাবলিক ইংলিশ। আপনি দেখুন, আপনি ন্যাশনাল যে কোনো টেলিভিশন দেখুন, কোন কোন জায়গায় হামলা হবে সেগুলোও তারা বলছে, আমি সেগুলো বলিনি। কারণ ভারত যা করে বলে করে। আগেকার দিনে সে রঘু ডাকাত ছিল না, রঘু ডাকাতি করতো চিঠি দিয়ে। আপনারা নিশ্চয়ই গল্প শুনেছেন, অমুক দিন আমি আপনার বাড়িতে পদতুলি দিব, চিঠি দিয়ে রঘু ডাকাত ডাকাতি করতো। তা ভারত এখন লুকিয়ে ছুপিয়ে কিছু করে না, তোমায় মারবো, সতর্ক হও, যা ব্যবস্থা নেবা ব্যবস্থা নাও, তোমরা আমি তোমাদের শেষ করে দেবো। এখন সেটা
বাংলাদেশের ক্ষেত্রে উৎস রেখে দিয়েছে, বাংলাদেশের নামটা করেনি, কিন্তু যেহেতু বলেছে যে পাকিস্তান বলেছে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণটা করব, আর এখানে পুরো বাংলাদেশে আইএসআই এর একটা পুরো ডেরা বেঁধে গেছে। অন্তত আমাদের খবর অনুযায়ী 3.5 থেকে 4,000 আইএসআই এজেন্ট পাকিস্তানে এই মুহূর্তে রয়েছে। এছাড়া পাকিস্তানবাসী তো প্রচুর প্রচুর রয়েছে। এখানে সব দোকান ফোকান, পাকিস্তানের সমস্ত খাবার টাবার বিক্রির দোকান ফোকানও খুলে গিয়েছে। ফলে এটা যে একটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে সেটা ভারতবর্ষ খুব ভালো করে জানে। এই মিনি পাকিস্তানকে শেষ করতে গেলে এর ওপরেও আক্রমণটা করতে হবে। এই যে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু কোনো গোপন খবর নয়, এগুলো সব প্রকাশিত খবর, এবং প্রকাশিত খবরগুলোকে আমি শুধু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি। এখন আসিম মুনির এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পকে কি বুঝিয়েছে আমি জানি না। এখন গ্রেট কান্ট্রি, গ্রেট ইকোনমি বলছে ডোনাল্ড ট্রাম্প। কদিন বাদে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন আমি জানি না, কারণ তার দেশের কোম্পানি, এগুলো ইউএস কোম্পানি, তারাই পাত্তারি গুটিয়ে যখন চলে যাচ্ছে, তার রিয়াকশনটা ট্রাম্পের ওপরে কি হবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। তো এখন আসিফ মুনির তিনি গিয়েছেন, একদম বেচুবাবু হয়ে গিয়েছে। বেচুবাবু মানে সেলসম্যান যাকে বলে না, সেলসম্যান। তিনি এখন রিয়ার আর্থ বিক্রি করার জন্য তিনি অ্যাটাচি কেস করে তিনি ট্রাম্পকে দেখাচ্ছেন পাথর নিয়ে গিয়ে এই রিয়ার আর্থ আমাদের কাছে রয়েছে। একটা দেশের সেনাপ্রধান, তিনি আবার ফিল্ড মার্শাল, তিনি অ্যাটাচি করে পাথর বয়ে নিয়ে যাচ্ছেন। এটা বোধহয় পৃথিবীতে এই একমাত্র পাকিস্তানের মতো নির্লজ্জ একটা দেশ, তারাই বোধহয় করতে পারে। এছাড়া আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এই ধরনের মানে কাজ কারবার করবে। কারণ আপনারা ভাবুন না, আপনাদের সেনাপ্রধান, আমি বাংলাদেশের মানুষকে বলছি যে আপনাদের সেনাপ্রধান যদি এরম ভাবে আপনার দেশের কোনো মাটির অংশ বিক্রেসে নিয়ে গিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে তাদের একে প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে দেখাতো যে আমাদের এই মাটিটা আপনি কিনে নিন, আপনাদের কেমন লাগতো? আপনাদের পৃথিবীর লোক কি খুব বাহবা দিত না? ফলে আপনারা যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন না, তারা হচ্ছে একটা 420, আর তাদের পাল্লায় পড়ে আপনারা বললেন। আপনাদের কিন্তু মরার কথা ছিল না, আপনারা মরলেন কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে। এই পাকিস্তান আপনাদেরকে ফাঁসাবে, বহু আগে বলেছিলাম যে বহুদিন ধরেই চিন্তা পাকিস্তান ভাবছে যে বাংলাদেশটা আমাদের থেকে কেড়ে নিয়েছে, তো এই ভারতকে দিয়ে বাংলাদেশকে আবার মারিয়ে বাংলাদেশটাকে আবার খন্ড খন্ড করবো আমরা। সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের এই দলের মধ্যে সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে। এখন আপনারাও এত বোকা, আপনারাও সেই সমস্যার মধ্যে গিয়ে নিজেরা মাথা ঢুকিয়ে দিয়েছেন। আর একটা গণশত্রু আপনাদের আছে ইউনুস, সেটা হচ্ছে গণশত্রু। এই গণশত্রু ইউনুস যতদিন থাকবে ততদিন বাংলাদেশে শান্তি আসবে না। আর ইউনুস ভারতবর্ষের কোনো পরামর্শ মানবেও না, এটা আমি বলেও দিলাম। ওকে যতই পরামর্শ দেওয়া হোক, ও সব পরামর্শ শোনার লোক নয়। ওর হচ্ছে ওই ফাঁসিতে ঝোলা, ওর শেষ একদম আর নইলে গুলি খেয়ে মরা, এই দুটোর একটা ওর ভাগ্যে রয়ে গেছে। এটা হবেই, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, এবং একটা বিপদের আঁচ আপনাদের কাছে দিকে আসছে, সেটার জন্য আপনারা তৈরি হয়ে থাকুন। আর যারা লিখছেন যে আমি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করছি, আর যারা লিখছেন যে আমি গল্প গুজব শোনাচ্ছি, কদিনের মধ্যেই টের পাবেন এই গল্প গুজব কতটা সত্যি হয়ে আপনাদের ওপরে বর্ষায়। আমি তখন দেখবো আপনারা কি লেখেন। ব্যাপারটা একদিক থেকে ভয়ঙ্কর, আর একদিক থেকে মজারও বটে। ভয়ঙ্কর এই অর্থে যে রাষ্ট্রের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড ভয়ঙ্কর একটা বার্তা দেয়। এটা দেশের জন্য, জাতির জন্য, আগামীতে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা ভয়ঙ্কর বার্তা। আবার মজার ব্যাপার এরকম যে পালিয়ে থেকেও কখনো কখনো এই ধরনের কর্মকাণ্ড করা যায়, এবং এই ধরনের কর্মকাণ্ড করে আলোচনায় আসা যায়। বলছিলাম একটা মজার ব্যাপারে, যে মজার ব্যাপারে আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যম নিশ্চিত করছে যে স্বয়ং প্রধান উপদেষ্টাকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং হত্যার হুমকি দিয়েছে গত বছর 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকার পতন হলো সেই সরকারেরই
মানে সেই দলের বাংলাদেশ আওয়ামী লীগেরই একজন কর্মী, একজন নেতা, এবং সেটা টেলিফোনে দিয়েছে। কোন মারফতে, কিভাবে এই হুমকিটা দিল, সাথে কেন পুলিশকেও জড়ানো হলো, পুলিশের ওপরে তাদের এত ক্ষোভ, এত রাগ জন্মালো কেন? প্রফেসর ইউনূসের ওপরে তাদের ক্ষোভ এবং রাগ থাকার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু পুলিশের ওপরে তাদের ক্ষোভটা কেন তৈরি হলো, কেন এই হত্যার হুমকির মতো ঘটনা ঘটলো, তাও আবার টেলিফোন করে, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্যাপারটা একদিক থেকে ভয়ঙ্কর আর একদিক থেকে মজার। কারো কারো কাছে এই ব্যাপারটা চরম উপভোগের হতে পারে, কারো কারো কাছে খুবই বিরক্তির হতে পারে, কারো কারো কাছে ব্যাপারটা খুব উত্তেজনাকর হতে পারে। গণমাধ্যম সারা বাংলা তারা জানাচ্ছে, যেটা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, সেখানকারই এক নেতা টেলিফোন করে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দিয়েছে। কি বলছে খবর? সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরের ঘটনা এটা, শরীয়তপুরের ওসির ক্ষেত্রে যেটা হয়েছে। জাজিরা থানার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি তার নাম। সন্ধ্যায় ওসি নিজেই এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন গতকালকে সন্ধ্যায়। এর আগে শুক্রবার বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মিথুন ঢালি ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। এই ঘটনায় ওসি থানায় একটি জিডিও করেছেন। জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্র বলছে, গত 28 সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় 29 সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়ার অভিযোগ পুলিশ করে। পরবর্তী সময়ে পুলিশের অভিযানে তিনি কুণ্ডের চরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী লীগের লোকজন পুলিশের ওপরে হামলার চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালির নামে মামলা করা হয়েছে। তার নামে মামলার এজাহার নামীয় 2 নম্বর আসামি হলেও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি এবং উস্কানি দিয়ে যাচ্ছেন। বিদেশি নাম্বার ব্যবহার করছেন, তার মানে কি তিনি দেশের বাইরে রয়েছেন? দেশের বাইরে থেকে ওসিকে ফোন করে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন তিনি, যে আপনাকে তো হত্যা করবে, প্রফেসর ইউনূসকেও হত্যা করব। ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানিয়েছেন, 29 সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পায়তারা করছিল। পুলিশের এটা একেবারে কমন একটা ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে যে কাউকে মানে অভিযুক্ত করার মানে ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ পুলিশ ব্যবহার করে, সেটা আমরা দেখেছি। পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে। মামলার আসামি হওয়ায় মিথুন ঢালি ক্ষিপ্ত হয়ে আমাকে এবং প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এখন ওসিকে বলল ঠিক আছে, যে তাকে মামলা করেছে, তার নামে মামলা দিয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে, এই কারণে ওসির উপরে ক্ষেপে হয়তো তাকে ফোন করে নানা কথা বলল। কিন্তু প্রফেসর ইউনূসকে কেন হত্যার হুমকি দেবেন? সেখানে শরীয়তপুরে প্রফেসর ইউনূসের ঘটনা কি, নাকি প্রফেসর ইউনূস শেখ হাসিনা সরকারকে সরিয়ে গদিচ্যুত করে তিনি ক্ষমতা নিয়েছেন, একটা বড় ষড়যন্ত্র করে, বিশ্বব্যাপী একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন এবং এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন, আমেরিকার সঙ্গে গোপন আতাত করেছেন। এই যে আলোচনাগুলো আওয়ামী লীগের তরফ থেকে আমরা শুনতে পাই, এবং এই শেখ হাসিনা সরকার পতনের সব থেকে বড় যিনি মানে অংশীদার, সব থেকে বড় ভূমিকা যার,
তিনি আড়ালে থাকা প্রফেসর ইউনূস এই অভিযোগগুলো আওয়ামী লীগের কাছ থেকে করা হয়, সেই কারণেই তিনি প্রফেসর ইউনূসকে টার্গেট করলেন কিনা, প্রফেসর ইউনূসকে হুমকি দিলেন কিনা ওসির মাধ্যমে, সেটা মানে একটা রহস্যের ব্যাপার, সেটা কৌতূহলেরও ব্যাপার। যদিও ওসি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এই সাবেক ছাত্রলীগ নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা, তিনি মানে কি ভাষা ব্যবহার করেছেন, এক্স্যাক্টলি কি কি শব্দ ব্যবহার করেছেন, সেগুলো ওসি গণমাধ্যমকে বলেননি। তিনি বলেছেন যে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টাকেও হত্যার হুমকি দিয়েছে। আমার মনে হয় যে ব্যাপারটা আরও স্পেসিফিক করা উচিত ছিল, প্রয়োজনে কল রেকর্ডটা ফাঁস করে দেওয়া উচিত ছিল। কল রেকর্ডটা ফাঁস করে দিয়ে, যেমন ইতিমধ্যেই বেশ কিছু কল রেকর্ড আমরা শুনেছি যে বিভিন্ন থানার ওসিকে, যেমন মিরপুর থানার ওসিকে এক ছাত্রলীগ নেতা বিদেশ থেকে ফোন করেছেন, আর একটা থানায় এই মুহূর্তে নাম মনে হচ্ছে না কোন থানার ওসিকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে তাকে জবাবদিহি করছেন এবং বলছেন যে আমরা ফিরে আসলে আপনাদের বিপদ হবে, এই কাজগুলো করেন না, যেটা সঠিক সেই কাজ করেন। এই অডিওগুলো কিন্তু আমরা শুনেছি, কিন্তু এই অডিওটা আমরা শুনিনি। আমার মনে হয় যে ওসির যদি সৎসাহস থাকে তাহলে অডিওটা প্রকাশ করে দেওয়া উচিত। প্রকাশ করে যেটা করা উচিত যে তাহলে ব্যাপারটা, যেহেতু প্রধান উপদেষ্টার নাম এখানে জড়ানো হয়েছে, ব্যাপারটা অনেক বড় ব্যাপার। এই অনেক বড় ব্যাপার শুধুমাত্র মুখের কথাতে এগিয়ে নিয়ে যাওয়া কতটা সমীচীন হবে সেটাও ভাবনার একটা ব্যাপার। আমরা যেহেতু জানতে পারছি না যে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এই হুমকিদাতা, সেহেতু কনফিউশন থেকেই যাচ্ছে যে কেন প্রধান উপদেষ্টাকে টার্গেট করলেন, আর কেনই বা একটা মামলায় আসামি করার জন্য ওসিকে হত্যার হুমকি দেবেন, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ যে কোনো কিছুতেই কি যে কাউকে হত্যার হুমকি দেওয়া যায়? সেরকম দেশ গড়তেই কি আমরা চলেছি? নানাভাবে নানা স্টেক হোল্ডার আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে, যেটা সরকার পক্ষ, সরকার বিরোধী পক্ষ, তৃতীয় পক্ষ, বিভিন্ন পক্ষ এক জায়গায় হয়ে আমরা কি সেরকম ক্ষেত্র তৈরি করছি যে দেশটাকে অস্থিতিশীল পরিবেশের দিকেই নিয়ে যাব?